হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসসি। আমরা আমাদের আজকের এই ভিডিওটাতে তোমাদের বায়োলজির সপ্তম অধ্যায় গ্যাসীয় আদান প্রদান সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আমি এই চ্যাপ্টারটাকে মোটামুটি 5টা ভাগে ভাগ করছি, যেখানে তোমার শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা করব। আমি শ্বসনতন্ত্র এবং গঠন এই দুইটা টপিক নিয়ে আমি আলোচনা করব আজকের এই প্রথম ভিডিওটাতে। পরবর্তী ভিডিওটাতে আমি শ্বাসকার্য এবং গ্যাসীয় আদান প্রদান নিয়ে আলোচনা করব, এবং লাস্টের ভিডিওটাতে আমি যে এই চ্যাপ্টারের মধ্যে 5টা রোগ দেওয়া আছে, রোগ সম্পর্কিত আমি আলোচনাগুলো করব লাস্টের ভিডিওটাতে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের প্রথম যে পড়াটা সেটা শুরু করি। তো এই শ্বসনতন্ত্র কথা বলতে গেলে তন্ত্র নিয়ে ফার্স্টে কথা বলতে হয়। তন্ত্র জিনিসটা কি? আমরা কিন্তু জানি যে তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাদের কি হয়, যে কয়েকটা অঙ্গ মিলে তৈরি হয়। যেমন মুখ একটা অঙ্গ, শ্বাসনালী একটা অঙ্গ, ফুসফুস একটা অঙ্গ। তারা কয়েকটা অঙ্গ মিলে তৈরি হবে এবং একটা স্পেসিফিক কাজ করে থাকবে, তখন সেটাকে আমরা বলি তোমার তন্ত্র। তো আমাদের এই বিভিন্ন তন্ত্র আছে। তোমরা তোমাদের 5 নাম্বার চ্যাপ্টারে পৌষ্টিক তন্ত্র নিয়ে পড়ে আসছো, যেটা পরিপাকের সাথে রিলেটেড। 6 নাম্বার চ্যাপ্টারে তোমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে পড়ে আসছো। এই চ্যাপ্টারে আমরা পড়বো হচ্ছে শ্বসন তন্ত্র নিয়ে, আমাদের শ্বাসকার্য কিভাবে পরিচালিত হইতেছে সেই তন্ত্রগুলো নিয়ে আমরা এখানে, সেই অঙ্গগুলো নিয়ে আমরা এখানে পড়বো। তো শ্বসনতন্ত্র শুরু করার আগে শ্বসন কি সেই জিনিসটার সঙ্গে আমাদের জানতে হয়। আমাদের খাদ্যবস্তু বা প্রধানত আমরা বলতে গ্লুকোজটাকে বুঝাই। এই গ্লুকোজটা অক্সিজেন যারা জারিত হয় এবং সেটা কিসে কনভার্ট হয়? কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তিতে কনভার্ট হয়। জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে আমাদের খাদ্যবস্তুটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে অক্সিজেনটাকে গ্রহণ করে এবং সেটা কিসে কনভার্ট করে? তাকে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করে, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কি উৎপন্ন করতে পারে? শক্তি উৎপন্ন করতে পারে। তো এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা তোমার কি বলি বলতো? এটাকে বলি আমরা শ্বসন প্রক্রিয়া। ঠিক আছে, আমার শক্তি উৎপন্ন করে এবং অক্সিজেন নেওয়ার মাধ্যমে আমি তার মধ্যে এক্সচেঞ্জ হিসেবে কি দিলাম? কার্বন ডাইঅক্সাইড বের করে দিলাম। ঠিক আছে, এই প্রসেসটা হচ্ছে আমাদের শ্বসন প্রক্রিয়া। তো এই শ্বসন প্রক্রিয়ার মধ্যে তোমাদের কোয়েশ্চেন আসে যে শ্বসন প্রক্রিয়াটা 1 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে, এবং উদ্ভিদ এবং মানব দেহ দুই জায়গায় কিন্তু তোমার কি হয়? এই শ্বসন প্রক্রিয়াটা হয়ে থাকে। ঠিক আছে, এখন আমরা শ্বসনতন্ত্র কি কি অঞ্চল নিয়ে গঠিত বা কি কি জায়গা নিয়ে গঠিত, এই জায়গাগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে এই যে আমি এখানে একটা ছবি আছে, একটা ইমাজিনারি ছবি। এই ছবিটা তুমি চিন্তা করো মানবদেহের এইভাবে ছবিটা। ঠিক আছে, উপরের এই যে আমি ছিদ্রটা দিছি সেটা ধরো আমাদের নাকের ছিদ্র, এবং এই ছিদ্রটা হচ্ছে আমাদের মুখের ছিদ্র। এটা নাক, এটা মুখ। এই হিসেবে আমরা ধরে ছবিটা যদি আঁকি, তখন এই জিনিসটা আমাদের কি হয় বলতো? এই জিনিসটা হচ্ছে আমাদের নাসা রন্ধ্র বা নাকের যে ছিদ্রটা, সেটা হচ্ছে এই জিনিসটা বা নাসা রন্ধ্রটা। ঠিক আছে, এরপর নাক থেকে এই জায়গা পর্যন্ত এইভাবে একটা কি যাবে? তোমার একটা পথ যাবে। সেই পথটা হচ্ছে আমাদের কি বলবো আমরা? নাসা পথ বলবো আমরা এই এরিয়াটাকে। আবার মুখের ক্ষেত্রে তোমার এটা কি হতে পারে? এটা তো আমাদের মুখ, এবং এই জায়গাটা তোমার কি? মুখের গহ্বর বা মুখ গহ্বর হতে পারে, যেখানে আমাদের কি অবস্থিত বলতো? আমাদের দাঁত অবস্থিত এবং লালা গ্রন্থিগুলো সেগুলো কিন্তু এখানে অবস্থিত, এই জায়গার আশেপাশে অবস্থিত। এখন একটা কথা, তুমি যখন হা করবা তখন দেখবা যে তোমার জিহ্বার পিছনে একটা জিনিস এরকম এরকম করে নড়তে থাকে। সেই জিনিসটা কিন্তু আমরা যেই স্পেসটার মধ্যে দেখতে পারি একটা কমন স্পেস, কারণ সেখানে নাকটা নাসাপটটাও এসে এই জায়গাটার মধ্যে পতিত হয়, আবার মুখ গহ্বরটাও এসে এই জায়গাটার মধ্যে পতিত হয়। এরকম যে কমন স্পেসটা, সেই কমন স্পেসটার কি নাম বলতো? এই কমন স্পেসটার নাম হচ্ছে আমাদের গলবিল বলা হয়। এটাকে আমরা নাম বলি হচ্ছে তোমার গলবিল। এই নামগুলো অবশ্যই শিখে রাখবা, যে কোনটা কি জায়গা, এবং সাথে সাথে তাদের ইংলিশ নামগুলো তোমরা বই থেকে সবগুলো দেখে নিবা। তো এটাকে বলতেছে আমরা গলবিল। এবং ওই যে যেটা বললাম যে এরকম এরকম করে নড়তে থাকে, সেই জিনিসটা কোনটা? এইখানে একটা ছোট জিহ্বার টাইপের মতন একটা স্ট্রাকচার দেখা যায়, একটা জিহ্বার মতন একটা অঙ্গ দেখা যায়। আমরা যখন মুখটা হা করবো তখন এই জিনিসটা আমরা দেখতে পারি। এই যে জিহ্বার মতন একটা বললাম স্ট্রাকচার দেখা যায়, সেই জিনিসটার নাম হচ্ছে আলজিহ্বা। আলজিহ্বা, এবং এটার নামটা তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে, ইংলিশ নামটা। এটার ইংলিশ নামটা হচ্ছে উভুলা। তোমাদের বইয়ে সফট প্লেট দেওয়া, খেয়াল করে নিবা, এই নামটা হচ্ছে উভুলা। ঠিক আছে, আচ্ছা। তো গলবিল গেল। এখন তুমি চিন্তা করো, গলবিল থেকে নামার সময় দিকে দুইটা রাস্তা আছে, সামনে একটা নালী আছে, পিছনে একটা নালী আছে। সামনের যে নালীটা, এই সামনের নালীটাকে আমরা বলি হচ্ছে তোমার কি বলতো? শ্বাসনালী। তুমি চিন্তা করো তোমার কোনটা বেশি ইম্পর্টেন্ট? খাদ্য বেশি ইম্পর্টেন্ট না শ্বাস বেশি ইম্পর্টেন্ট? খাদ্য ছাড়া তুমি থাকতে পারবা 3 ঘন্টা 4 ঘন্টা থাকতে পারবা, খাবার ছাড়া আর বেশি সময় থাকতে পারবা, কিন্তু শ্বাস ছাড়া কিন্তু আমরা 1-2 মিনিটের বেশি থাকতে পারি না। ধরে নিলাম শ্বাসটা বেশি ইম্পর্টেন্ট,
এই জন্য শ্বাসনালীটা থাকবে আমার সামনে। এই যে সামনের যে নালীটা, সেই নালীটা হচ্ছে তোমার শ্বাসনালী, এবং পিছনের দিকে যে নালীটা থাকবে সেটা হচ্ছে অন্ননালী। যেহেতু আমরা শ্বসনতন্ত্র নিয়ে পড়তেছি, সো আমার অন্ননালীটা দরকার নাই, এই জন্য আমি অন্ননালীটা মুছে দিলাম। জাস্ট এটা বলার জন্যই রাখছিলাম যে অন্ননালীটা তোমাদের একটা অংশ, আমাদের দেহের একটা অংশ, ঠিক আছে? আচ্ছা, এবং তার সামনে শ্বাসনালীটা অবস্থিত। এখন তোমরা যে চিন্তা করো, তোমার যখন খাবারটা আসবে, শ্বাসটা এদিক দিয়ে যাবে, তার জন্য কিন্তু একটা কমন রাস্তা, নাসাপথ, নাসারন্ধ্র দিয়ে এদিকে আসার পর কিন্তু খাবারটা বা আমাদের যে শ্বাসটা, সেটা কিন্তু এদিক দিয়ে না, সেদিক দিয়ে চলে যেতে পারতো। আবার যে খাবারটা এদিক দিয়ে আসবে, খাবারটা এদিক দিয়ে আসে, কিন্তু খাবারটা শ্বাসনালী দিয়ে ঢুকে যেতে পারতো না। এই জন্য খাবার যাতে, এই খাবারটা মুখ দিয়ে ঢুকে যাতে শ্বাসনালী দিয়ে না চলে আসে, সেই জন্য এই জায়গায় আমাদের একটা কি থাকে বলতো, একটা যন্ত্র থাকে, স্বরযন্ত্র বলে আমরা সেটাকে। এই স্বরযন্ত্রের উপর একটা ছোট জিহ্বা আকৃতির একটা জিনিস থাকে, যেটাকে বলি আমরা এপিগ্লটিস বা উপজিহ্বা বলি। এটাকে কি বললাম? এটাকে আমরা কি বলি? এপিগ্লটিস অথবা উপজিহ্বা বলি, ঠিক আছে? স্বরযন্ত্র থাকবে, এটা হচ্ছে স্বরযন্ত্র, নিচের অংশটা হচ্ছে স্বরযন্ত্র, এবং এটার উপর একটা ছোট জিহ্বা আকৃতির জিনিস থাকে, সেটাকে বলতেছি আমরা উপজিহ্বা, যেটা ইংলিশে আমরা হচ্ছে এপিগ্লটিস। তিনটা জিহ্বা পাইলাম আমরা, একটা আমাদের মেইন জিহ্বা, একটা হচ্ছে উপজিহ্বা, এবং আরেকটা হচ্ছে আলজিহ্বা। তো এই উপজিহ্বাটা করে কি, তোমার খাবারটা যাতে কোনোভাবে এই রাস্তা দিয়ে আসতে না পারে, এই জন্য খাবার খাওয়ার সময় উপজিহ্বাটা এই রাস্তাটাকে ক্লোজ করে দেয়। সো খাবারগুলো সুন্দর মতো এদিক দিয়ে এদিক দিয়ে চলে যেতে পারে। আবার তুমি একটা জিনিস চিন্তা করো, কি হইতে পারে, খাবারটা এদিক দিয়ে আসার পর তুমি যদি একটু এরকম করো, তখন খাবারটা তো এদিক দিয়ে আবার নাক দিয়ে বের হয়ে চলে আসতে পারে না। তাই যাতে খাবারটা আবার নাক দিয়ে চলে না আসে, এই জন্য এই আলজিহ্বাটা তখন কি করে, এই যে নাসাপথের পশ্চাৎ পথটা, সেই পথটাকেও বন্ধ করে দেয়। তাহলে তোমার খাবারের ক্ষেত্রে তার রাস্তাটা কি থাকলো, শুধুমাত্র সে এদিক দিয়ে আসবে এবং তখন অন্য নালী দিয়ে চলে যাবে। সো খাবার কখনোই শ্বাসনালী দিয়ে এদিক দিয়ে আসবে না। তো এরপর শ্বাসনালীর পর আমার কি হয়, এই শ্বাসনালীটা একসময় নিচে এসে দুইটা আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়। এই যে দুইটা আলাদা আলাদা ভাগে শ্বাসনালীটা বিভক্ত হলো, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে তোমার ব্রঙ্কাস। এই দুইটা ভাগকে আমরা বলি হচ্ছে একসাথে ব্রঙ্কাস, এবং প্রতিটা আলাদা আলাদা ভাগকে এক বচনে আমরা বলি হচ্ছে তোমার কি বলতো, ব্রঙ্কাই, সরি, এক বচনে বলি আমরা ব্রঙ্কাই, এবং দুইটাকে একসাথে করে আমরা বলি ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস দুইটা ঢুকবে কোথায়, ফুসফুসের মধ্যে, এবং ঢুকে তারা দেখা যায় অসংখ্য ছোট 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 ভাগে তারা বিভক্ত হয়। এই যে এই ব্রঙ্কাসগুলো অসংখ্য ছোট ছোট ভাগে বিভক্ত হলো, তখন এদেরকে আমরা কি নাম দিই বলতো, এদেরকে আমরা নাম দিই হচ্ছে ব্রঙ্কিওল। তুমি চিন্তা করো, খেয়াল আছে কিনা, যখন তোমরা বৃক্ক পড়ছিলা তখন পড়ছিলা অ্যাফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল পড়ছিলা, ঠিক আছে? তেমনি একইভাবে কিন্তু এখানেও যে ব্রঙ্কাই থেকে ছোট আর্টারিয়া, ছোট আর্টারি হইলে আর্টারিওল, তেমনি ব্রঙ্কাই খুব ছোট ব্রঙ্কাই, তখন সেটাকে আমরা বলবো ব্রঙ্কিওল, এইভাবে, ঠিক আছে? এই যে ব্রঙ্কিওলগুলা, এই ব্রঙ্কিওলগুলার মাথার মধ্যে দেখা যায় এখানে ছোট 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 কিছু কি থাকে, বায়ুথলি থাকে। এই বায়ুথলিগুলোকে আমরা কি বলি বলতো, এই বায়ুথলিগুলোকে আমরা বলি হচ্ছে তোমার অ্যালভিওলাই, এবং এইটাকে ঘিরে উপরে গিয়ে থাকবে তোমার এখানে ফুসফুস থাকবে। এরাই কিন্তু হচ্ছে আমার একটা শ্বসন তন্ত্রের সব পার্ট গুলা, ঠিক আছে? আমার নাসাপথ দিয়ে, নাসারন্ধ্র দিয়ে এদিকে আমার বায়ুটা ঢুকবে, এদিক দিয়ে আমার বায়ুটা ঢুকবে, এবং সে সুন্দর মতন এই রাস্তা দিয়ে আসার পর তখন আলজিহ্বা, শ্বাস নেওয়ার সময় আলজিহ্বাটাও খোলা থাকবে, উপজিহ্বাটাও খোলা থাকবে, এবং এই দিক দিয়ে ঢুকে 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 তোমার একদম শেষ ওই পর্যন্ত ঢুকতে পারে, এই বায়ুথলিগুলা পর্যন্ত সে ঢুকে যেতে পারে, ঠিক আছে? এইভাবেই তোমার হচ্ছে এই শ্বসনতন্ত্রের পার্টগুলা। তো এখন এই পার্টগুলা, প্রতিটা পার্ট সম্পর্কে একটু একটু করে আমরা বলে নেই। যেমন ফার্স্টে নাসারন্ধ্র এবং নাসাপথ। নাসারন্ধ্রটা কি তোমার একটা, বা নাকটা হচ্ছে আমাদের একটা ত্রিকোণাকার একটা গহ্বর থাকে নাকটা, তাই না? এই নাকটা তোমার কাজটা কি করে, যে আমরা কোনো সুগন্ধ অথবা দুর্গন্ধ আমরা এই নাকটা দিয়ে বুঝতে পারি। একটা স্নায়ু হচ্ছে এই নাকটাকে কন্ট্রোল করে। স্নায়ুটার নাম কি? স্নায়ুটার নাম হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু বা অলফ্যাক্টরি নার্ভ বলে সেটাকে আমরা, ঠিক আছে? ওই নার্ভ দিয়ে হচ্ছে আমাদের কি কন্ট্রোল হয়, এই যে আমরা সুগন্ধ বা দুর্গন্ধ বলে এগুলো বুঝতে পারি সেই অলফ্যাক্টরি নার্ভ দিয়ে। এবং নাসাপথের পরে এই যে স্পেসটা আছে গলবেলটা, এই গলবেলটা খুব একটা ইম্পর্টেন্ট স্পেস। কেন এটা ইম্পর্টেন্ট স্পেস? কারণ এটা কিন্তু একই সাথে দুইটা তন্ত্রের জন্য সে ইম্পর্টেন্ট। এক হচ্ছে খাবারের জন্য ইম্পর্টেন্ট, কেন, তার মধ্যে দিয়ে খাবারটা এদিক দিয়ে চলে যাবে অন্ননালী দিয়ে। আবার সে শ্বাসের জন্য ইম্পর্টেন্ট, কেন, কারণ তার মধ্যে দিয়ে তোমার শ্বাসনালীর মধ্যে যে শ্বাসটা, সেটাও কিন্তু এদিক দিয়ে আসবে। সে দুজনের জন্য হচ্ছে একটা কমন স্পেস। এবং এটাকে বলেই ফেলছি আমরা যে গলবেলের সামনে তোমার এই আলজিহ্বাটা থাকবে, যেটা যখন আমরা খাবার খাই তখন সেটা নাসাপথের পশ্চাৎপথটাকে বন্ধ করে দেয়, যাতে খাবার এদিক দিয়ে এসে
ওই দিক দিয়ে না যেতে পারে, সে কারণে। বল বিলের পর আমরা পরবর্তী যেটা নিয়ে বলতে হয় একটু ষড়যন্ত্রটাকে। ষড়যন্ত্রটাকে আমরা এখানে যদি একটু আলাদা করে এইভাবে আঁকি, এরকম একটা ত্রিকোণাকারের মতো একটা, আমাদের যদি ছবিটা এক্সাক্ট হয় না, অনেকটা এরকম একটা কিসের মতন থাকে ষড়যন্ত্রটা, যেটা দুই পাশে দুইটা পেশি থাকে, এরকম দুই পাশে দুইটা পেশি থাকে, যেগুলাকে আমরা বলি তোমার কি বলতো, এগুলাকে পেশিগুলাকে বলি আমরা ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের কাজ কি তোমরা জানো, যে ভোকাল কর্ডের মাধ্যমে কিন্তু পুরুষদের এবং মহিলাদের গলা, কারো গলা চিকন হয় এবং কারো গলা মোটা হয় এই ভোকাল কর্ডের কারণে। এবং এটার উপরে একটা জিহ্বা থাকে, যেটা হচ্ছে তোমার উপজিহ্বা, যেটা কথা আমি আগেই বলছি, যেটা খাবার খাওয়ার সময় এই রাস্তাটা বন্ধ থাকবে এবং তোমার কি কে কন্ট্রোল করে দিবে, যাতে খাবারটা যাতে ফুসফুসে না যায় সেটা কন্ট্রোল করবে, ঠিক আছে। কিন্তু শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই এই উপজিহ্বা। এরপরে আসে তোমার শ্বাসনালীটা, যেটা নিয়ে আমাদের পড়াশোনা এখন। শ্বাসনালীটা এরকম লম্বা একটা টিউবের মতন একটা জিনিস, শ্বাসনালীটা একটা ফাঁপা নলের মতন হয় এই শ্বাসনালীটা তোমার, ঠিক আছে। যেটার মধ্যে তোমার সামনের দিকে অসংখ্য এরকম, অসংখ্য না 16 থেকে 20টার মতন এরকম সি শেপের কিছু তরুণাস্থি থাকে, এরকম এরকম করে কিছু তোমার কি থাকবে, তরুণাস্থি থাকে, এরকম প্রায় 16 থেকে 20টার মতন সি শেপের তরুণাস্থি থাকে, ঠিক আছে। এবং এর ভিতরে অন্তর্গাত্র, এর ভিতরের অংশটা তোমার কি দিয়ে আবৃত থাকে, একটা ঝিলি বা পর্দা দিয়ে এর ভিতরের অংশটুকু আবৃত থাকে। এবং এর দুই পাশে তোমার কি থাকে, কিছু লোম থাকে। এই লোমগুলো কিন্তু আরেকটা জায়গায় থাকে, আমি এটা বলে নেই হয়তো ফার্স্টে থেকে। এই লোমগুলো তোমার কোথায় থাকে বলতো, নাকের ছিদ্রের মধ্যে থাকে। লাভটা কি, আমরা যখন বায়ুমণ্ডল থেকে বায়ুটা গ্রহণ করতেছি তখন কিন্তু সেখানে অক্সিজেনের পাশাপাশি কিছু ধুলাবালিও আমাদের ভিতরে গিয়ে ঢুকতেছে। এই ধুলাবালিটা যাতে আমাদের ফুসফুস পর্যন্ত না যেতে পারে, এই জন্য এদেরকে একটা ওই যে স্পিড ব্রেকার বা এরকম টাইপের আর কি, এই হিসাবে আমাদের কি থাকে, তোমার নাকের লোমগুলো থাকে। আবার ভিতরের দিকেও তোমার এখানেও থাকে, যাতে যদি ওই লেভেল ক্রস করে কেউ ভিতরে চলে আসে, এদেরকে যাতে আমি বের করে দিতে পারি, এই জন্য এখানেও তোমার কি থাকে, কিছু এই লোম থাকে, ঠিক আছে। শ্বাসনালীর ভিতরে কিছু লোম থাকে এবং এটা মোটামুটি লম্বা হয়, যার মধ্যে 16 থেকে 20টার মতো এরকম অসম্পূর্ণ সি শেপের কি থাকে বললাম, তরুণাস্থি থাকে। তো শ্বাসনালীটা একসময় কি হবে, শ্বাসনালীটা একসময় ফুসফুসের কাছাকাছি অঞ্চলে এসে দুইটা আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়, যেটা আমি এখানে দিছি, যে দুইটা আলাদা ভাগে বিভক্ত হয়েছে, ঠিক আছে। এই যে বিভক্ত হইলো সেই জায়গাটাকে আমরা কি বলি, তোমার ব্রঙ্কাস বলি। এবং প্রতি একটাকে, এটা একটা ব্রঙ্কাই, এটা হচ্ছে একটা ব্রঙ্কাই, আলাদা আলাদা দুইটা পার্ট। এই দুইটা পার্টকে আমরা বলবো হচ্ছে তোমার ব্রঙ্কাই বলবো, ঠিক আছে। এই দুইটা পার্ট হচ্ছে ব্রঙ্কাই। যেমন এটা আর কি, যদি এখানে আঁকি, এই টোটালটা হচ্ছে ব্রঙ্কাস এবং এটা একটা ব্রঙ্কাই, এটা একটা ব্রঙ্কাই। এই ব্রঙ্কাইটা ফুসফুসে ঢোকার পর সে কি করবে, তার মধ্যে থেকে অসংখ্য এরকম ব্রাঞ্চ বের হবে। এটার মধ্যে যখন ফুসফুসে ঢুকবে তার মধ্যে থেকে এরকম অসংখ্য ব্রাঞ্চ বের হবে, ঠিক আছে। এই প্রতিটা ব্রাঞ্চকে আমরা বলবো হচ্ছে তোমার ব্রঙ্কিওল, অথবা বাংলা ভাষায় এটা আরেকটা বলা হয় অনুক্লোম শাখা, ঠিক আছে। এই শাখার প্রান্তগুলোর মধ্যে তোমার কি থাকবে, এরকম ছোট 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 বলের মতন কয়টা বায়ু থলি যুক্ত থাকবে, যেগুলোকে আমরা বলবো অ্যালভিওলাস বা অ্যালভিওলাই বলে আমরা এক বছরে। যার মধ্যে তোমার কি আসবে, এগুলো সাধারণত নর্মাল চুপসার অবস্থায় থাকে। যখন আমরা শ্বাসটা নিব তখন হচ্ছে এগুলো কি হবে, একটু মোটা হবে বা একটু ফুলে উঠবে, এবং আলটিমেটলি কে ফুলে উঠবে, ফুসফুসটা ফুলে উঠবে, ঠিক আছে। এই কিন্তু আমার গেল তোমার ব্রঙ্কিওল এবং অ্যালভিওলাই। এরপর হচ্ছে তোমার ফুসফুস, ডান পাশে একটা ফুসফুস থাকে, বাম পাশে একটা ফুসফুস থাকে। যদি আমার ফুসফুসের দুইটা মাঝখানে স্পেস একটু বেশি হয়ে গেছে, আরো কিন্তু কাছাকাছি থাকে ফুসফুসগুলো। এবং দেখা যায় বাম পাশের ফুসফুসটা একটু এরকম কার্ভ করে থাকে। বলতো কেন একটু কার্ভ করে থাকে কেন, কারণ এই জায়গায় মাঝামাঝি একটু বাম পাশে মুখ করে কে থাকে আমার বলতো, এখানে হৃৎপিণ্ডটা থাকে, যে কারণে কিন্তু তোমার এটা একটু হালকা বামের দিকে কার্ভ করা থাকে, ঠিক আছে। এই ফুসফুসের মধ্যে ডান ফুসফুসের মধ্যে তিনটা পার্ট দেখা যায়। সামনের দিকে একটা পার্ট দেখা যায়, মাঝামাঝি একটা পার্ট দেখা যায় এবং পিছনের দিকে একটা পার্ট থাকে। বাট বাম ফুসফুসটার মধ্যে এইরকম জাস্ট দুইটা পার্ট থাকে, একটা আপার পার্ট, একটা লোয়ার পার্ট। বাট ওর ক্ষেত্রে আপার লোব, মিডল লোব এবং লোয়ার লোব তিনটা আলাদা আলাদা পার্ট থাকে। এবং এতে নর্মাল কালারটা কি হয়, নর্মাল হচ্ছে একটা পিঙ্কিশ কালার হয় আর কি, বা লালচে, হালকা লালচে রঙের হয়। কিন্তু যারা নিকোটিন গ্রহণ করে তাদের ক্ষেত্রে কিন্তু কালারটা কি হয়ে যায় বলতো, তার ক্ষেত্রে কিন্তু কালারটা হালকা তোমার কালোর মতন হয়ে যায়, ঠিক আছে। এর ক্ষেত্রে এই ফুসফুসের ইম্পর্টেন্স কি, যে আমরা এই বায়ুটার মধ্যে ঢুকবে এবং এখানে গিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইডটা, যখন যেই কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটা আবার এই ফুসফুস দিয়ে তোমার বের হয়ে যাবে, ঠিক আছে। ফুসফুসের পর কিন্তু আরেকটা পার্ট আছে শ্বসনতন্ত্রে, যেটা আমি এখানে আঁকি নাই, সেটা হচ্ছে তোমার কি মধ্যচ্ছদা, অথবা যার ইংলিশ নাম আমরা কি বলি তোমার ডায়াফ্রাম। এরকম একটা পর্দার মতন থাকে আমাদের বক্ষ গহ্বর এবং হচ্ছে নিচে উদর গহ্বর, এটাকে পৃথককারী একটা তোমার পর্দা থাকে, যেটাকে আমরা কি বলতেছি তোমার মধ্যচ্ছদা বলতেছি, ঠিক আছে, বা ডায়াফ্রাম বলি আমরা যেটাকে। তো ডায়াফ্রাম থাকায় আমাদের লাভটা কি হয়, যে
নর্মালি ডায়াফ্রামটা একটা স্পেসের মধ্যে থাকে, আর আমরা যখন শ্বাসটা নিব তখন ডায়াফ্রামটা একটু নিচের দিকে নামে, সো বক্ষগহ্বর আয়তনটা বেড়ে যায় এবং তোমার ফুসফুসটা একটু বড় হওয়ার জায়গা পায়। কারণ যখন তুমি চিন্তা করো এই বায়ুথলির মধ্যে যখন বাতাস ঢুকবে, তখন বাতাস ঢুকতে চাইছে তোমার স্পেসটা বড় হইতে হবে না, সো মধ্যচ্ছদার নিচের দিকে নেমে গেলেই তোমার স্পেসটা বড় হওয়ার সুযোগ পায় আর কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমার এই শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কিন্তু ডায়াফ্রামটা হেল্প করতেছে। তাহলে এই কিন্তু আমাদের মোটামুটি আমরা যা বললাম এই শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলো সম্পর্কে এবং তাদের গঠন সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করে ফেললাম এই ভিডিওটার মধ্যে। আমরা আমাদের নেক্সট ভিডিওটার মধ্যে এই শ্বসনতন্ত্রের মধ্যে শ্বাসকার্যটা আমরা কিভাবে সম্পাদন করব এবং হচ্ছে গ্যাসীয় আদান প্রদান অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কিভাবে আদান প্রদান হবে, এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। তো অবশ্যই এই ভিডিওটা সাথে সাথে ওই বাকি দুইটা ভিডিও অবশ্যই দেখার চেষ্টা করবা, এবং যদি এই ভিডিওটার মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তো নিচে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।